আমরা যখন ইউনাইটেডলি অন্য কাজগুলো করবার কথা, তখন আমরা এই অপোজিটদের কারো কারো ট্র্যাপে পা দিয়ে, কিংবা নিজেদের কোনো ইন্টেনশনের কারণে, অথবা নিজেদের শিশুসুলভ আচরণের কারণে আমরা সেটাতে কিছুটা ঐক্যে ফাটল, কিছুটা বা ডিফারেন্ট অ্যাপ্রোচের কারণে তখন আমরা কাজগুলো করতে পারি নাই। আমরা দেখেছি যে একটা অভ্যুত্থানের পরে প্রথম যে চাওয়াটা থাকে, সেই প্রথম চাওয়াটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। যে যারা জীবন দিয়েছে, যারা এখানে এখনও পঙ্গুত্ব বরণ করেছে, এখনও যারা হাসপাতালে কাতরাচ্ছে, তাদের সিকিউরিটি রাষ্ট্র এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। সেটা আইনগত দিক থেকে বলেন বা অর্থনৈতিক দিক থেকে বলেন। কি বলবেন বিষয়গুলো নিয়ে? জুলাই যখন একটা অভ্যুত্থান বা বিপ্লবের মতো করে এত জনসমর্থন পেল এবং পুরা আপাতমস্তক পলিটিক্যাল কালচার চেঞ্জ হয়ে গেল, আমাদের প্রত্যেকের আশা ছিল অন্তত যারা শহীদ হয়েছে, যারা লিড দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের যেমন পর্যাপ্ত ব্যবস্থাপনা, যেমন আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের অন্যান্য ব্যবস্থাপনা, আবার একই সাথে জুলাই ঘোষণাপত্র, সব কিছু খুব টাইমলি সব কিছু হবে বলে আমরা আশা করছিলাম। কিন্তু এই কথাও তো সত্য, যখনই একটা রাষ্ট্র এই কাজগুলো করতে যাবে, তখন এতদিন যারা এই রাষ্ট্রকে নিয়ে গেম খেলতো, একদম ডিপ স্টেটের বিভিন্ন মেকানিজম থেকে এটা কন্ট্রোল করতে চাইতো, বা আশপাশের অন্যান্য শক্তি যারা এটাকে কন্ট্রোল করতে চাইতো, তারা এটাকে সফল হতে দেবে না এবং এটার মধ্যে বিভিন্ন গেম করতে যাবে। দুঃখজনক হলে সত্য যে আমরা যখন ইউনাইটেডলি অন্য কাজগুলো করবার কথা, তখন আমরা এই অপোজিটদের কারো কারো ট্র্যাপে পা দিয়ে, কিংবা নিজেদের কোনো ইন্টেনশনের কারণে, অথবা নিজেদের শিশুসুলভ আচরণের কারণে আমরা সেটাতে কিছুটা ঐক্যে ফাটল, কিছুটা বা ডিফারেন্ট অ্যাপ্রোচের কারণে তখন আমরা কাজগুলো করতে পারি নাই। যেমন জুলাই ঘোষণাপত্রের কথাই বলেন না কেন, এটা কীভাবে হবে, কারা ঘোষণা দেবে, কীভাবে আগাবে, নানান কোয়েশ্চেনের সময় যদি আমরা একটু কোনো পক্ষ একটু সফট হতে পারতো, কোনো পক্ষ একটু ছাড় দিতে পারতো, হয়তো সেটা অন টাইমে হয়ে যেত। আর অনেকগুলো ইস্যু এভাবে করে পুরোটাকে ধারণ করতে না পারার কারণে কারো নিজের পার্সোনাল ইন্টেনশন, কারো পলিটিক্যাল পার্টির ইন্টেনশন, কখনো বাইরের কারো পাতা ফাঁদে পা দিয়ে আমরা সেটা পারফেক্টলি ভাষণ করতে পারি। একটু ব্যাখ্যা করবেন। যেমন জুলাই ইয়ার পরে, এই যে জুলাই অভ্যুত্থানের ঘটনার পরে ঐক্যটা কীভাবে বিনষ্ট হওয়া প্রথমে স্টার্ট হলো, কীভাবে প্রথম শুরু হয়েছে ইতিহাস বর্ণনা নিয়ে। এক এক দল একভাবে বর্ণনা শুরু করছে, এটা আমরা করছি, আমাদের এতজন এটা হয়েছে, এতজন শহীদ হয়েছে। হ্যাঁ, কেউ তালিকা প্রকাশ করা শুরু করছে, কেউ নিজেদের দলীয় এজেন্ডা, মানে জুলাইয়ের ঘটনাগুলোকে তার পার্টি এস্টাবলিশমেন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে ধরে নিচ্ছে এবং সেটাতেই তার মতো করে ফাংশন করছে। সে জায়গায় আমরা ছাত্রশিবির জায়গায় আমরা ব্যতিক্রমে স্ট্যান্ড নিয়েছিলাম। আমরা বলেছিলাম আমরা শহীদ তালিকা প্রকাশ করবো না, আমাদের কতজন সাংগঠনিক শহীদ, রেদার প্রত্যেক শহীদকে, আমাদের সাংগঠনিক শহীদকে আমরা যেভাবে ওন করতাম, আমাদের প্রত্যেক সাংগঠনিক শহীদকে, সাংগঠনিক আহত গাজীকে যেমন আমরা সাংগঠনিক এতদিনকার এর আগের জুলাইয়ের আগ পর্যন্ত আমাদের 234 জন শহীদ তালিকা ছিল, প্রত্যেকজনকে আমরা যেভাবে বহন করতাম, পরে যারা শহীদ হয়েছে আমাদের সাংগঠনিক তাদেরকে সহ সাথে নিয়ে প্রত্যেকজন শহীদকে আমরা সেভাবে বহন করবো। এই অ্যাপ্রোচগুলো যদি থাকতে পারতো, ইভেন ইতিহাস বর্ণনায় আমাদের কিন্তু বারবার কোয়েশ্চেন করছে, 9 দফার গল্পটা বলেন, এই পলিসি গল্পটা বলেন, আমরা চাইলে দাবি করতে পারতাম যে এটা আমরা করছি, এইভাবে আমরা করছি, আমরা জাতীয় ঐক্যের স্বার্থে সবাইকে অন করে, যেটা আসলে সত্য, এটা আসলে সত্য, সেটা যদি হতে পারতো। যেমন শুরুতে ইতিহাস বানানোর সময় আপনি দেখবেন যে কোথাও কমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে স্বীকৃতি দেওয়া হয় নাই, কোথাও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীকে আপনি দাবি করছেন, আপনি এই জুলাইয়ের টোটাল স্টেপটা নিয়ে আপনি একটা ফর্ম করছেন, কোনো একটা প্রোগ্রাম থ্রো করছেন, কোনো একটা আইডিয়া জেনারেট করছেন, বাট সেখানে আপনি সিলেক্টিভ কিছু স্টেপকে আপনি মাইনাস করতে চান। এরকম স্ট্র্যাটেজিগুলো হয়েছে। ফলে কখনো দেখা যায় যে কমি মাদ্রাসার শিক্ষার্থীরা জুলাইয়ের সময় যেভাবে অন করছে, পরে অন করতে পারে নাই। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আপনার ইনিশিয়েটিভকে যেভাবে অন করছে, পরে হয়তো সেভাবে সাপোর্ট দেয় নাই। বা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা তখন যেভাবে পলিটিক্যাল ইন্টেনশন বাইরে এসে জাতীয় স্বার্থে মাঠে নেমেছে, পরে হয়তো আপনার আহ্বানে মাঠে নামে নাই। এমন অনেককে তো আমরা দেখেছি যাদের এক এক আহ্বানে লক্ষ মানুষ যেমন রাস্তায় নেমেছে, পরে কোনো প্রোগ্রামে তার আহ্বানে 100 মানুষ মাঠে নামে নাই। এমন ঘটনা তো আমাদের দৃশ্যমান হয়েছে। এটার মূলত কারণ হচ্ছে আমার ইতিহাস বর্ণনার ক্ষেত্রে আমরা সত্যের আশ্রয় নিই নাই, কখনো আমার পলিটিক্যাল ইন্টেনশনটাকে প্রাইম কাজ করেছে। আপনাদের পক্ষ থেকে ছিল না? আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট মানে সিলেক্টিভ এবং বুঝে শুনে রুল প্লে করার চেষ্টা করেছি। আমরা আমাদের দেখেন, এই জুলাই অভ্যুত্থানে যারা সমন্বয় করেছে তাদের সাথে তো আমার শুধু জুলাইকে কেন্দ্র করে না, সাংগঠনিক বাই ডেজিগনেশন তাদের সাথে আমাদের আগে থেকে কোঅপারেট। একটা ঘটনা বলি, যেমন ওই যে 24 সালের রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা দেখবেন ওই ল ফ্যাকাল্টিতে কিছু শিক্ষার্থীর উপর রমজানে হামলা করার দিন সন্ধ্যায় আমার সাথে নাহিদ ভাই, আক্তার ভাইদের সাথে মিটিং হয়। আমি তখন ইউনিভার্সিটির সেক্রেটারি, বাই ডেজিগনেশন, রমজানে 24 সালে। হ্যাঁ, পরিচয় জানতো, আমাদের তো এভাবে কোঅপারেশন হতো। শুধু এটা না, 2018 সালে যখন কোনো সংস্কার আন্দোলন হতো, আমার বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল
শরফুদ্দিন ভাই এবং জুনাইদ ভাই সেক্রেটারি, তাদের সাথে নুরুল হক নূর, রাশেদ এবং ফারুক যারা ছিল, ফারুক ভাইরা, তাদের সাথে কোঅপারেট করে আন্দোলনের সমন্বয় হয়েছে। অলওয়েজ ক্যাম্পাসে অ্যান্টি ফ্যাসিজমের বিরুদ্ধে যারা যারা রোল প্লে করতো, অ্যাক্টিভিজম করতো, প্রত্যেকের শিক্ষার্থীর সাথে ছাত্র শিবিরের একটা চমৎকার কোঅর্ডিনেশন থাকতো এবং হেল্প করতো, কোঅপারেশন করতো। ঠিক এই আন্দোলনেও লাস্ট জুলাই যে অভ্যুত্থান, যে গণ বিপ্লবে পরিণত হয়েছে, সেই কোটা সংস্কার আন্দোলন হয়ে যখন শুরু হচ্ছে, 5ই জুন থেকে আমাদের সমন্বয় শুরু হয়। সেদিন সন্ধ্যা থেকে ফোনে কথা, পরে রাতে সাক্ষাৎ, প্রত্যেকটা পলিসির সিদ্ধান্ত গ্রহণ এবং এক্সিকিউশনে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং হৃদয় উজাগরের সাপোর্ট ছিল। আমরা কি আগস্টের পরপর এসে দাবি করে বসছি? আমরা কোথাও এসে বলছি যে এই সিদ্ধান্ত আমি এটা করছি? কেন বলি নাই? এই জন্য আমি সবাইকে ধারণ করতে চাই। ফরাদ, সেই বর্ণনাগুলো কিন্তু পত্রপত্রিকা এসছে যে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কিভাবে আন্দোলনকে জমিয়েছে, আন্দোলনকে কিভাবে তারা অর্গানাইজ করেছে, কিভাবে কিছু কিছু শব্দ আছে আপনাদের, যেমন আমাদের জনশক্তিগুলো কিভাবে আমরা নিয়ে এসেছি, এগুলো পত্রিকাতে এসছে। আপনাকে দাবি করলেন না? না, আমাদের প্রত্যেক ভাষ্যে দেখবেন যে আমরা যখনই বলেছি যে এটা আমরা এভাবে চেষ্টা করেছি, আবার সাধারণ শিক্ষার্থীরা এভাবে রেসপন্স করছে, কর্মী অঙ্গন এভাবে রেসপন্স করছে, অমুক স্টেক এভাবে রেসপন্স করছে, কীভাবে প্রত্যেকটা স্টেক এখানে কোঅপারেট হিসেবে সেটা চেষ্টা করেছে। কোনো স্টেককে আসলে এই আন্দোলনটা তো কোনো দলের নির্দিষ্ট না, সত্য যেটা সবাই এখানে ছাত্র দল, শিবির, আমি যদি নন পলিটিক্যাল একটু বুঝে আপনাকে ইন্টারাপ্ট করি, শেখ হাসিনার দীর্ঘ সময়ের নির্যাতন জুলুমের ফলে মানুষ অতিষ্ঠ, তারপরে একটা কোটা আন্দোলন দিয়ে শুরু, তার উপর সরকারের নির্যাতন, যে নির্যাতনটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, তারপর সাধারণ মানুষের নেমে আসা, এর ধারাবাহিকতায় সরকারের পতন। এই কি ঐক্যবদ্ধ বাংলাদেশ? শিওর। এই ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো যে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ, নতুন বাংলাদেশ দেখব। তো সেখানে যদি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এক ধরনের দাবি করা হয় যে আমরা আন্দোলনটাকে এইভাবে অর্গানাইজ করেছি, এবং মজার একটা বিষয় আছে এখানে, যদি এমনটা হয় যে যারা অর্গানাইজ করেছে কিংবা যারা বৈষম্যের মধ্যে বেশি, আমি ছাত্র শিবির বলছি না, এবং তারা যদি ইসলামপন্থী হয়, বেশিরভাগ ইসলামপন্থী, আমি কিন্তু বলছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না, আমি এভাবে ডিফাইন করব না যে ইসলামপন্থী এটা মাদ্রাসা, এবং তারা দাবি করছে, তখন তার সেটা একটা বিভাজন তৈরি করে কিনা? এখানে যদি কোনো স্টেক দাবি করে যে আমরা একা অর্গানাইজ করছি, এখান থেকে বিভেদটা শুরু হয়। এখানে কোনো সিঙ্গেল স্টেক, সিঙ্গেল পলিটিক্যাল পার্টি বা সিঙ্গেল আইডেন্টিটি বা সিঙ্গেল কমিউনিটি কখনোই একক স্টেকে, একক উদ্যোগ এটা হয় নাই। এটা কেউ আইডিয়া চিন্তা করেছে, সবাই মিলে এখানে কোঅপারেট করেছে। কারো আইডিয়া পছন্দ হয় না, অন্য আইডিয়া মধ্যে আছে,